নমস্কার নমস্কার গুড ইভিনিং টু অল অফ ইউ ওয়েলকাম সকলকে আমাদের ডিডি দিদির 8th এপিসোডে। আপনারা সবাই অপেক্ষা করে আছেন যখন ঘড়িতে ঠিক 8টা বেজে যায় আর দিনটা হয় শনিবার, তখনই মনে হয় কখন শুরু হবে ডিডি দিদি। আপনাদের অপেক্ষার অবসান ঘটিয়ে আমরা শুরু করব আমাদের ডিডি দিদি সাহসী জানায় স্বপ্নের উড়ান। হ্যাঁ, কাদের নিয়ে হবে আজকের আমাদের এই এপিসোডটি, কোন দিদিরা রয়েছেন এই এপিসোডে, আজকে যাদেরকে যুক্ত করেছি আমাদের এই এপিসোডে তারা কিন্তু আমাদের পায়োনিয়ার দিদি। তাদের ডেকে নেব আমাদের ডিডি দিদির মঞ্চে। চলে এসো দিদিরা, তোমরা সবাই মঞ্চে চলে আসছেন। সোমা নন্দী, শান্তা দাস রয়েছেন, রুচিরা চ্যাটার্জি এবং প্রীতি চক্রবর্তী। চলে যাও তোমরা সবাই। দিদি যারা রয়েছেন আমাদের প্রীতি দিও চলে এসেছেন। দিদি ওয়েলকাম ওয়েলকাম, চলে যাও। দিদিরা কেমন লাগছে? খুব ভালো। আজকের প্রোগ্রামে এসে উচ্ছ্বসিত, ভীষণ সুন্দর বাংলা শব্দ স্বপ্নের উড়ানে এসে খুব সুন্দর যোগদান করতে আমি ধন্যবাদ জানাই ডিডি। বাহ, দারুণ। দিদি আগে থেকেই সমস্তটা বলে দিল। সবার নিশ্চয়ই ভীষণ ভালো লাগছে। ভালো লাগছে তোমাদের পেয়ে আমারও ভীষণ ভালো লাগছে। কেন বলি, আজকে তোমরা পায়োনিয়ার সব দিদিরা রয়েছো যারা একটু আগে আগে থেকে তো আমি কিছুটা জেনেই এসেছি তোমাদের সম্পর্কে, এবং খুব এক্সাইটেড আমাদের দর্শকদের জানাতে যে তোমাদের জার্নিটা এত ভালো, এত সুন্দর, সেইগুলো দর্শকদের আমরা আরো বেশি বেশি করে জানাতে চাই। তোমরা আমাদের সত্যিকার অর্থে ইন্সপিরেশন। প্রথমেই চলে যাব দিদি তোমার কাছে। প্রীতি দি, কেমন আছো বলো? খুব ভালো। খুব ভালো আছো? আরো খুব বেশি ভালো হয়ে গেছে। এখানে এসে পরে আরো বেশি বেশি ভালো লাগছে। হয়ে গেছি। তোমার সামনে তো অনেকগুলো পুরস্কার রয়েছে দিদি, এগুলো তো সব কিন্তু আমরা জানবো। আগে শুনবো তোমার সম্পর্কে, তোমার জার্নিটা একটু দর্শকদের বলো। প্রথমত তো আমি মা বাবার মেয়ে ছিলাম, তারপর সংসারে ঢুকলাম, ছেলের পাশে পাশে রইলাম, তারপর নানান দিকে যাওয়া শুরু করলাম। আচ্ছা, প্রথমত 2009 থেকে লাফিং ক্লাবের সঙ্গে যুক্ত। ত্রিপুরা হেলথ অ্যান্ড লাফিং সেন্টার, দর্শকদেব সেন্টার একটা আছে, আচ্ছা, দর্শকদেব স্টেডিয়ামে, ওইখানে আমরা আছি। তারপরে আমি যোগাসনের সঙ্গে করোনার সময় থেকে যুক্ত হই। ঘরে বসে সময় কাটছে না, ঘরে বসে অনলাইনে করতে করতে তারপর এই 25 পর্যন্ত 3বার জাতীয় প্রতিযোগিতায় গেলাম। বাহ, একবার পজিশনও পাই ওইখানে। তাছাড়া এখন আমরা একটু পাহাড়ে ঘুরি। 2014-তে আমরা প্রথম কৈলাস পরিক্রমা করি দিল্লি গভর্নমেন্টের আন্ডারে 15 দিনের হাঁটা পথে। আরে সর্বনাশ, 15 দিন টানা হাঁটা? হ্যাঁ, 22 দিনের প্রোগ্রাম ছিল। তখন তোমার বয়সটা কত ছিল এক্স্যাক্টলি? 53-54। সেই বয়সেও তোমার 15 দিন হাঁটা? অসম্ভব ব্যাপার। তারপর বলো। তখনই বুঝতে পারলাম যে হয়তো বা কিছুটা পারবো চলাফেরা করতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। তারপর অমরনাথে গেলাম 2017-তে। তারপর 2022-এ এভারেস্ট বেস ক্যাম্প নেপালে। ওইখানেও প্রায় 22 দিনের মতোই সময় লাগে হাঁটা পথে। ট্রেকিং। আরে সর্বনাশ। তারপরে এই যে ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। তখন আমার বয়স 62, 22-এ গেলাম, 2022-এ। আচ্ছা। তারপর এই 25-এ এসে ছেলে জাপানে আছে, সেই সুবাদে জাপানে 3বারই গেছি শীতের সময়। এবার গরমে গেলাম, কারণ হলো ফুজি একটা পাহাড়, জানো হয়তো সবাই, আগ্নেয়গিরি, এখন ওইটা পাহাড়। তো শীতে তো বরফ থাকে, তাই 40 ডিগ্রি গরম নিচে আর উপরে মাইনাস টেম্পারেচার। এবার ফুজি গিয়ে এসছি। সর্বনাশ। 11,000 কিছু, 11 থেকে 12,000 ফিট ওই রকম। তাই চলেছো তুমি এত, এই যে এনার্জি মানসিক ভাবে, আমার মনে হয় আমার শ্রীমানের অনুপ্রেরণা, উৎসাহ বলে তোমরা পারবে। হ্যাঁ, এবার ম্যারাথন হলো 6.5 কিলোমিটার উমাকান্তে মাঠ থেকে শুরু হয়ে সেটা গিয়ে শেষ হলো অ্যালবার্ট পার্ক। আমার সঙ্গে আমার হাজবেন্ডও আছে সব সময়। আচ্ছা, তোমরা যে জায়গায় যাচ্ছ দুজন মিলেই যাচ্ছ? আরে বাবা, দুজনের জন্য তো একটা হাততালি হতেই পারে। হাজবেন্ডের বয়স এখন 72, আমি 65। সর্বনাশ। আমি তো ভেবেই
ওই সময় হাঁটা মানে দিদি যেগুলো বললো সেগুলো তো অনেক দূরের কথা। এছাড়া এটা হলো ম্যারাথনের সার্টিফিকেট। আচ্ছা, আর এটা হলো জাপানে, হ্যাঁ আমি একটু যাচ্ছি দিদির কাছে। ফ্যামিলি রান হয় 2.5 কিলোমিটার 20 মিনিটে আমরা দিদি একটু দেখবো কমপ্লিট করেছি। বাহ, অসাধারণ। এগুলো তো তোমার মানে জীবনের বিশাল প্রাপ্তি, বিশাল প্রাপ্তি, অসম্ভব ভালো। জাপানে দেখো, হ্যাঁ ওইটা জাপানি ভাষায়, হ্যাঁ হ্যাঁ এটা জাপানের মেডেল। এছাড়া মাস্টার্স অ্যাথলেটস একটা আছে, বছর বছর হয়, ওইখানেও আমরা অংশগ্রহণ করি। এইবারও তোমার 1.5 কিলোমিটার হাঁটা 15 মিনিটে কমপ্লিট করেছি। আচ্ছা, বাহ, খুব সুন্দর, খুব সুন্দর দিদি। আর এই যে এই সমস্ত পুরস্কার, এগুলো তোমার বিভিন্ন, প্রথম তো জাতীয় মেগা পুরস্কার, যোগা পুরস্কার প্রাপ্ত, এটা তোমার, এটা সম্বর্ধনা আমার লাফিং ক্লাবের বোধহয়। আচ্ছা, ব্লক ওয়াইজ হয়, প্রথম স্টেট ওয়াইজ হয়, তারপর ন্যাশনালে যাই আর কি। 3বার ন্যাশনালে গেছি, একবার পজিশনও পাই। খুব মজা হয়, খুব আনন্দ হয়। তাই ওই যাওয়ার ফলে সবার সঙ্গে কত জায়গায়, কত সারা ভারতবর্ষের কত মানুষের সাথে পরিচয় হয়। ওরা পারে তো আমরা পারবো না কেন? নিশ্চয়ই, একদম আমরা পারবোই। তোমাকে দেখে মানে আরো অনেক অনেক বেশি মানে আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা সব পাচ্ছি। সবাইকে বলি যে একটু চেষ্টা করো, সব আমি যেহেতু এই বয়সে শুরু করে পারলাম, তো সবাই পারবে। আর বাচ্চাদের সবচেয়ে বিশেষ করে বাচ্চাদেরকেও উৎসাহ দেওয়া দরকার, শরীর চর্চার দিকে মনোযোগ দেওয়া দরকার। সত্যি কথা, সত্যি কথা। শরীরটা যদি স্কুলেও শরীর যোগাসনটা ভীষণ মানে খুব খুব ইম্পর্টেন্ট। এছাড়া ধ্যান, প্রাণায়াম এগুলি মনোযোগও সাহায্য করে, মনোযোগ বাড়াতে অনেক বেশি সাহায্য করে। মন শান্ত হয়, যার ফলে সে কোনো সিদ্ধান্ত নিতে পারে, চিন্তা করতে পারে। চঞ্চল মন তো কাজ তাড়াতাড়ি করতে পারে না। ঠিক, একদম সত্যি কথা বলেছো দিদি। দিদি, তোমার যেই কথাগুলো নিশ্চয়ই আমাদের দর্শক যারা রয়েছে প্রত্যেকের ভীষণ উপকারে আসবে, আর আমার তো অবশ্যই আসবে। তবে তোমার এই ভাবনা সমস্ত কিছু নিয়ে আমরা প্রথম রাউন্ডের একটা খেলা খেলে নেব। তুমি অনেক কিছু অ্যাচিভ করেছো, এবার আমাদের এই ডিডি দিদিতে তুমি খেলায় কিরকম খেলো সেটা কিন্তু দেখবো। শুরু করব আমাদের প্রথম রাউন্ড, সপ্তপদী। প্রীতিদি, চলে এসো। তোমার অনেক মানে গল্প না, সত্যিকারের অনেক ঘটনা আমরা শুনলাম। এবারে খেলার পালা, তোমার সময় শুরু হচ্ছে এখন। স্টার্ট। খুব তাড়াতাড়ি করতে হবে কাজগুলো, যে যত কম সময়ের মধ্যে শেষ করতে পারবে তারই কিন্তু বেশি পয়েন্টস। সবাই হাততালি, মজা করবো আমরা। বাহ প্রীতিদি, খুব সুন্দর। মানে তাড়াহুড়ো করবে কিন্তু পারফেক্টলি করবে। দেখো একদম সুন্দর করে ভাঁজ করেছে, খুব সুন্দর হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। এবার ফ্লাওয়ার গেস পাশে ফুলগুলোকে রাখতে হবে, ফুলগুলোকে তাড়াতাড়ি, দিদি একটু তাড়াতাড়ি হাত চালাতে হবে, জিততে হবে আমার। ব্যাস, ফলগুলো তোমার আনারসটা রেখো। বাহ, এবার কালার পেন্সিলগুলো আমরা একে একে সাজিয়ে নেব। কালার পেন্সিল, যতবারই কালার পেন্সিলগুলো দেখি সেই মনে হয় ছোটবেলার আঁকিবুকিগুলোর কথা। তুমি তো এখনো করছো, বাচ্চাদের নিয়ে এগুলো করছো, বাচ্চাদের বিশেষ ভালো লাগার একটা জিনিস। ব্যাস, এবার চুড়িগুলি পরে নাও ছটপট একসাথে সবগুলো। বাহ, क्या बात, নেল পালিশ লাল, ওহো যা লাগবে প্রীতিদি, দারুণ। লাল নেল পলিশ, এই তো বুদ্ধিমানের মতন, একদম হাত রেখে হয়ে যাবে, একটু লাগিয়ে নিলেই হবে। হ্যাঁ সত্যি বুদ্ধিমান বললাম না আমি, বুদ্ধিমতী, বুদ্ধিমতী, একদম বুদ্ধিমতীর মতো। পেপার জুসটা খেয়ে নাও চট করে। বাস, চলছে সময়, চলছে ঘড়ির কাঁটা। দেখি কতটা সময়ের মধ্যে আমাদের প্রীতিদি খেলাটা শেষ করতে পারে। আর অল্প, এই যা শেষ। ওকে, খুব সুন্দর। এবার সেলফি হয়ে যাক। ওয়াও, হোয়াট এ সেলফি, দারুণ। পুরোটা খেলা কিন্তু তুমি শেষ করেছো 1 মিনিট
45 সেকেন্ডে, কি বাত, খুব সুন্দর, দারুণ দারুণ খেলেছে দিদি। এবার কিন্তু যাব আমাদের রুচিরা দি। দিদি তোমার কাছে, ভালো তো আছো তুমি, খুব ভালো আছো বললে এখানে এসে আরো ভালো লাগছে। এবার তোমার জার্নিটা একটু আমরা শুনবো, দর্শকদের শোনাবো। সবাইকে এখানে উপস্থিত যারা আছেন, অ্যাকচুয়ালি আমি বর্ন অ্যান্ড ব্রট আপ ইন কলকাতা। তো আমি 1998 এ বিবাহ সূত্রে আমার আগরতলায় আসা। আচ্ছা, আমার হাজবেন্ড সিনিয়র অ্যাডভোকেট, উনি ক্রিমিনাল লয়ার, ওকে, সুব্রত সরকার। আর আমার স্কুলিং কলকাতায় ক্যালকাটা গার্লস হাই স্কুল, তারপরে গ্র্যাজুয়েশন করি আমি প্রেসিডেন্সি কলেজ থেকে, তারপর এমএ করেছি, ফার্স্ট ক্লাস ছিল সবেতেই আমার বাহ রেকর্ডে। তারপরে এমএ করার পরে পরে বিয়ে হয়ে যায়। তো তারপরে বিয়ের পর আগরতলায় আসা। আগরতলায় এসে আমি স্কুলে চাকরি করি, ডন বস্কো স্কুলে, কনভেন্ট স্কুলে। তো ফাদার জর্জ আমাকে ভীষণ ইন্সপিরেশন করেন, ওখানকার ফাদার। তো আমি বাচ্চাদের সাথে কাজ করতাম, বাচ্চাদের পড়াতাম। সেখান থেকেই আমার একটা স্বপ্ন ছিল নিজের একটা স্কুল করার, প্রি স্কুল। তো আমি আগরতলায় এসে দেখেছি যে প্রি স্কুলের কনসেপ্টটা ছিল না, প্লে স্কুল আছে। প্লে স্কুল আর প্রি স্কুলে কি ডিফারেন্স? প্লে স্কুল মানে হচ্ছে যে বাচ্চারা যাবে, ওরা নার্সারি রাইমস করবে, তারপরে টিফিন খাবে, চলে আসবে। কিন্তু প্রি স্কুলের কনসেপ্টটা ডিফারেন্ট। প্রি স্কুলে কি হয়, বাচ্চাদেরকে পুরো ফাউন্ডেশনটা তৈরি করে দিই, এবং তারা হাই স্কুলের জন্য যখন ক্লাস 1-এ যায় তারা রেডি হয়ে যায়। তাতে কি হয়, প্যারেন্টসরা অনেক রিল্যাক্স থাকে যে না, ক্লাস 1-এর যে একটা হাই স্কুলে একটা হুড়োহুড়ি টেনশন, সেটা থাকে না। প্রি স্কুলে কি হয়, 1.5 থেকে 2 ইয়ার্সে তারা ঢুকে যায়, তারপর ওখান থেকে ওদের বেসটা স্ট্রং হয়। তো আমার যখন আমি চাকরি করতাম তখন থেকে আমি ভাবতাম যে একটা প্রি স্কুল করবো, মন্টেসরি করব। এটা জানি না কবে স্বপ্ন পূরণ হবে, কিন্তু তারপরে আমি নিজেকে আস্তে আস্তে ডেভেলপ করলাম, কনফিডেন্ট করলাম। তারপর আমি ইকফা ইউনিভার্সিটিতে কাজ করেছি 10 বছর। আচ্ছা, তারপরে আমি মনে মনে তো বাসনাটা অলরেডি ছিল যে কিছু একটা করব আগরতলায়। তারপরে 2020 সালে আমি আমার নিজের স্কুল করি, ফার্স্ট স্কুল। আমার স্কুলের নাম হলো ব্লুমিং লিটল লার্নার্স প্রি স্কুল। এই প্রি স্কুল প্রথম একটা স্কুল দিয়ে শুরু করি, আজকে 2025-এ 4টে স্কুল করেছি। 4টে স্কুল করেছো? এবার আগরতলা শহরে 4টে স্কুল। তারপরে যখন স্কুল করতাম তখন টিচারদের যখন ইন্টারভিউ নিতাম তখন দেখলাম যে অনেক কিছু ল্যাকিংস আছে টিচারদের, যেরকম কনভারসেশন স্কিলস, কমিউনিকেশন স্কিলস বা ফোনিক্স। তখন আমি ঠিক করলাম যে একটা মন্টেসরি ট্রেনিং ইনস্টিটিউট খুলবো নিজে। তারপরে গুয়াহাটি গেলাম, পিনাকল বলে ভালো, যেটা আইসো সার্টিফাইড, ইন্টারন্যাশনালি ওদের অ্যাক্রিডিশন আছে, তখন সেটা ফ্র্যাঞ্চাইজি নিয়ে এলাম। নিয়ে প্রি স্কুলের সাথে সাথে বিকেলে মন্টেসরি ট্রেনিং ইনস্টিটিউট খুললাম। তখন ওখানে কি হয়, আমাদের মন্টেসরি টিচার্সদেরকে ট্রেনিং দিই, রিফ্রেশ করি, আপডেটেড থাকে ফোনিক্স নিয়ে। যেমন এটা হচ্ছে এল বলি না, অ্যাপল, বিব, ব, বল, এই করে কি হয়, ওদের ওয়ার্ডস গুলো যে ওরা পড়ে বাচ্চারা তাড়াতাড়ি শিখে যায়। তো তারপর তার জন্য আমরা ওই মন্টেসরি ট্রেনিং ইনস্টিটিউটটা করি, টিচার্সদেরকে ট্রেনিং দিই, যারা টিচার্স মন্টেসরি ট্রেনিং নিতে আসে তাদের দিই, এবং ওদের প্লেসমেন্ট করিয়ে দিই। বাচ্চাদের প্রি স্কুলে অ্যাক্টিভিটির মাধ্যমে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। যেমন ম্যাথসে অনেক বাচ্চারা ভয় পায়, ওদের কি করি, ম্যাচ বক্স, ম্যাচ স্টিক দিয়ে, আমরা আইসক্রিম স্টিক দিয়ে টেন্স অ্যান্ড ওয়ান্স শেখাই। এটা টেন্স, এটা ওয়ান্স। ওদের কি হয়, ওরা খেলার মাধ্যমে যখন এটা শেখে না, তখন ওদের মনে হয় না এটা পড়া, খেলার ছলে পড়াটা হয়ে যায়। হ্যাঁ, ওটা তখন শিখে যায়, মানে অগোচরেই ওরা কিন্তু শিখে যাচ্ছে। তারপর অনেক কিছু, যেরকম পেন্সিল গ্রিপিং, পেন্সিল যদি বলি তুমি এরকম করে পেন্সিলটা ধরো, ওরা শুনবে না, এরকম এরকম। গ্রিপিং কিন্তু খুব ইম্পর্টেন্ট, গ্রিপিং ভালো হলে কিন্তু হ্যান্ডরাইটিংটা সুন্দর হবে। তো আমি বলি ডাকরা কি করে, কোয়াক কোয়াক। ডাকরা কি করে বলো তো, কোয়াক কোয়াক। যেই এরকম করে তখন পেন্সিলটা ঢুকিয়ে দেয়, তখন ওরা কি করে, গ্রিপিংটা চলে আসে। এইভাবে ওইভাবে অ্যাক্টিভিটি, এরকম বিভিন্ন অ্যাক্টিভিটি আছে, যেরকম স্যান্ড ট্রেসিং, রাইমস, কনভারসেশন, কালার্স, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির মাধ্যমে বাচ্চাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। তাতে কি হয়, ওদের কগনিটিভ স্কিলস গুলো খুব তাড়াতাড়ি ডেভেলপ করে, এবং ওরা রেডি হয়ে যায় ফর দ্য নেক্সট ক্লাস। এইভাবে ওদের ফাউন্ডেশনটা যখন স্ট্রং হয়, তখন ওরা ক্লাস 1-এ হাই স্কুলে চলে যায়, অটোমেটিক্যালি ওদের মানে সেই জায়গায় পৌঁছতে খুব একটা শিখে যায় ওরা। যেমন অনেক প্যারেন্টসরা এসে বলে, ম্যাম আমার বাচ্চা কথা বলে না, তো কথাটা বলবে কি করে, আজকাল তো সব নিউক্লিয়ার ফ্যামিলি, যে জাস্ট মোবাইল নিয়ে বসে গেল। আমি একদম মোবাইলকে
একদম করি না, সাপোর্ট আমরা করা কোনোদিন সাপোর্ট করি না, কেউই করে না। এবং মানে ওই বয়সটাতে একটা যেটা ওই বয়সটাতে মোবাইল, কেন কি বাড়িতে বাবা মা দুজনেই কর্মরত, বাচ্চা একা উইথ গভর্নেন্স থাকে যারা ওকে দেখাশোনা করে। তো তখন স্কুলে এলে কি হয়, পিয়ার গ্রুপে বাচ্চারা মেশে, তখন তারা কথা বলা শেখে এবং এইভাবেই বাচ্চারা কথা বলে। মানে ভীষণ ভীষণ ভালো লাগলো দিদি কথাগুলো শুনে। এই কারণে ধরো যে বিষয়গুলো তুমি ভাবছিলে যে এগুলো হয়তো কিছুটা ল্যাকিং রয়েছে, সেগুলোকে তুমি পূরণ করতে পেরেছো। এবং সেই জায়গায় 4টে স্কুল এখানে করা, তারপর আবার এই কাজগুলো বিশাল ব্যাপার। একটা হাততালি হয়ে যাক আমাদের থ্যাংক ইউ সো মাচ। আমাদের দিদিতে যেটা আমরা বলি যে সাহসী ডানায় স্বপ্নের উড়ান, সেই স্বপ্নের উড়ানে তুমি অনেকটা উঁচুতে পৌঁছে গেছো, আরো অনেক উঁচুতে পৌঁছো, সেটাই আমাদের কাম্য। আমরা অনেক কিছু শুনলাম, অনেক কথা শুনলাম, এবারে তো একটু খেলায় যেতে হবে। তোমাকে নিয়ে রুচিরা দিয়ে খেলবো আমাদের সপ্তপদীরাও। একদম চল, ভীষণ ভালো লাগছে, গলার কানের সেটটা তো দারুণ লাগছে। এবার খেলাতেও সেই দারুণ বিষয়টা তোমাকে প্রমাণ করতে হবে। ওকে, দাঁড়াও বলছি, তোমার সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। চলো সবাই হাততালি, সমাধি হাততালি। দিদি তুমি তো অসাধারণ খেলেছো। দেখো এবার বাকিরা কি করে। আরেকটু হাত চালাতে হবে রুচিরা দি, আরেকটু হাত চালিয়ে জোর কদম এগোতে হবে আমাদের। একদম বললাম না, সবাই মানে একদম পরিপাটি করে কাজ করে। এখানে যদি মানে সময় থেকে যদি কে কত সুন্দরভাবে করতে পারে, দিলে বোধহয় তোমাদের আরো অনেক বেশি পয়েন্টস হয়ে যেত। খুব তাড়াতাড়ি দিদি, আরেকটু হাত চালাতে হবে। আমারও হাত হিসপিস করে, কখন তোমাদের এগুলো করে দিয়ে দিই। চলো দিদি তাড়াতাড়ি, ব্যাস হয়ে গেছে তোমার ফল। হ্যাঁ, ঘড়ির কাঁটা ঘুরছে। और थोड़ा सा जल्दी करना है। দিদি অনেক তো বোঝা ওইগুলো, ব্যাস ছুটিগুলো পড়ে নাও একসাথে ফাটফাট। ওকে বাবা, ম্যাচিং হয়ে গেছে কিন্তু শাড়ির সাথে চুড়ি। একদম একটু তাড়াতাড়ি এগোতে হবে দিদি। নেল পালিশ, হ্যাঁ লাল, ব্যাস ওকে। এবার জুস, সবশেষে জুস, তাড়াতাড়ি খুব টেস্টি জুস খেয়ে নাও। শান্তি। আর একটু স্টপ, ব্যাস। এবার সেলফি হয়ে যাক। 1 2 and 3। রুচিরাদি পুরোটা খেলা শেষ করেছে 1 মিনিট 42 সেকেন্ডে। হাততালি হয়ে যাক রুচিরাদির জন্য। ওকে, এবারে খুব শান্তভাবে দাঁড়িয়ে রয়েছেন আমাদের শান্তাদি। শান্তাদি, তুমি কি তোমার মানে বরাবরই এমন শান্ত? যেমন দেখছি তোমার নামের সাথে তো তোমার ভীষণ মিল রয়েছে। আমার নামের সাথে আমার মিল রয়েছে কিনা স্বভাবে, সেটা যখন কেউ বলে তখন আমার খুবই ভালো লাগে। আমি এখানে আসতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি যে দিদি সাহসী ডানায় স্বপ্নের ওড়ান অনুষ্ঠানটার সঙ্গে আমি নিজেকে মিলিয়ে নেওয়ার চেষ্টা করছি। যে আমি যে পদক্ষেপগুলি নিচ্ছি সেগুলি অনেক সাহসী ব্যাপার, কারণ আমাদের অনেক কিছু ফেস করতে হয় আমরা যারাই এই কাজগুলি করি। আমি একাও করি না, আরো অনেকে আছে। আমরা আসলে আমাদের সবার সঙ্গে সবার পরিচয় হয়তো ক্লিনিক, ভ্যাট হসপিটাল, ওরকম জায়গায় গিয়ে আমাদের পরিচয়। তো আমরা যারা এই কাজগুলো করি আমাদের অনেকগুলো স্বপ্ন আছে যে আমরা পশুদের জন্য ঘর করব। আমরা যেভাবে নিজেদের ঘরে থাকি আমরা পশুদের জন্য ওইভাবে ঘর করব। মানে যে পশুগুলো মানে রাস্তায় থাকে। তুমি বলছিলে দিদি অ্যাকচুয়ালি যারা ঘর ছাড়া, সেটা মানুষ হোক কিংবা পশু হোক, তোমরা সবার জন্য কাজ করো। সবার জন্য। সেটা কিভাবে? মানুষদের জন্য বেসিক্যালি যারা রাস্তায় থাকে ওদের জন্যই, রাস্তায় অসুস্থ অবস্থায় বা বৃদ্ধ অবস্থায় থাকে ওদের জন্য তো মোটামুটি সরকারি ভাবেও ঘর করা আছে, প্রাইভেটও অনেক বৃদ্ধাশ্রম আছে। তো কিন্তু পশুদের জন্য আমি এখন পর্যন্ত এখানেও দেখতে পাইনি বা বাইরেও খুব একটা দেখা যায় না।
ত্রিপুরাতে যতগুলো জায়গা আছে সবগুলো জায়গাতে যদি একটা করে সরকারিভাবে ওদের জন্য একটা ঘর করে দেওয়া যায়, ওদের ঘর তো সেরকম বেশি কিছু খরচের ব্যাপার নেই, সেটাই চেষ্টা করে যাচ্ছি। আর রাস্তায় যারা আছে আপাতত ওদেরকে ট্রিটমেন্ট দিয়ে যাতে সুস্থভাবে বাঁচিয়ে রাখা যায়, অর্থাৎ রাস্তায় ওরা যাতে রাস্তায় ওদেরকে কষ্ট করতে না হয়, ওদেরকে নিয়ে ঘরে রেখে ওদের বন্দি অবস্থা না, যে জেলখানার মতো সেরকম না, ওদেরকে একটু খাবার দেওয়া, একটু চিকিৎসা দেওয়া, ওটাই চেয়েছিলাম আর কি। ওটাই হচ্ছে ওই স্বপ্নটা কবে পূরণ হবে আমি ঠিক জানি না, তবে এটার জন্য আমরা খুব চেষ্টা করে যাচ্ছি। আর আপাতত রাস্তায় যারা আছে ওদেরকেও ওর বাড়িতে রেখে খুব সিরিয়াস কন্ডিশন হলে ওদের ট্রিটমেন্টটা চালানোর জন্য ওর বাড়িতে রিকোয়েস্ট করে রাখছি। আমরা মানুষদের জন্য আরেকটা আবেদন রেখেছি, কারণ মানুষরা প্রতিদিনই অনেকজন করে বেরিয়ে আসছে বাড়ি থেকে, ওরা কি কারণে বেরিয়ে আসছে সেটাও জানা যায় না, ওদেরকে কি বের করে দেওয়া হচ্ছে না নিজেরাই বেরিয়ে আসছে, হয়তোবা মানসিক ভারসাম্যগ্রস্ত হয়তো ওরা বেরিয়ে আসছে, সেটাও হতে পারে। তো এখন যে বৃদ্ধাশ্রমগুলি আছে সেগুলো অনেক ভর্তি হয়ে গেছে, ওগুলোতে আর জায়গা করা যাচ্ছে না। তো নতুনভাবে সরকারিভাবে যদি আরো কিছু তৈরি করা যেত তাহলে মনে হয় রাস্তার তাদেরকেও ঘর দেওয়া যেত, রাস্তার মানুষদেরকে। আর পশুদেরকে ঘর দেওয়ার জন্য পশুদের মধ্যে বেশিরভাগ কুকুর, বেড়াল, গরু, ওদের জন্যই ঘরটা দরকার বেশি, কারণ ছাগল তো মানুষের বাড়িতেই রাখে, আর গরুদেরকেও রাখে। কুকুরদের অবস্থার কথা তো বলে লাভ নেই, কুকুররা যেখানে সেখানে মার খাচ্ছে, খাবার তো পাচ্ছেই না, মার খাচ্ছে, সঙ্গে তাদেরকে অ্যাসিড ফেলে দেওয়া হচ্ছে, গরম তেল, গরম জল এরকম ফেলে দেওয়া হচ্ছে ওদের উপর, খুব খারাপ অবস্থা। আর বেড়ালদের কথা বলে লাভ নেই, বেড়ালরা মানুষের থেকেও তারা খাচ্ছে, কুকুরদের থেকেও তারা খাচ্ছে। এরকম অনেক বেড়াল আমরা রেস্কিউ করি যারা কুকুরদের আক্রমণে আহত হয়ে যায়, শেষ পর্যন্ত ওরা মারাই যায়, কারণ ওদের শেষ পর্যন্ত বাঁচানোও যায় না। পশুদের জন্য যেমন ঘর করা দরকার, মানুষদের জন্য ঘর করা দরকার। সরকারিভাবে উদ্যোগটা গ্রহণ করলে দুদিক থেকেই তাহলে আমরা লক্ষ্যে পৌঁছাতে পারবো। বাহ, ভীষণ সুন্দর বললেন, এবং আপনি যে কথা বলছিলেন সত্যি একটা সাহসী জানায় স্বপ্নের উড়ানি কথা। ওদের একটা আশ্রয়স্থল আপনারা খুঁজে দেবার চেষ্টা করছেন, ভীষণ সুন্দর উদ্যোগ দিদি। আপনার এই উদ্যোগ অনেক বেশি সফল হোক, আমাদের এই মঞ্চ থেকে আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। আমরা যাব খেলায়, চলুন আপনার সাথে খেলে নেব আমাদের সপ্তপদী রাউন্ড। তাহলে শুরু করি, তোমার সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। শান্তাদি দেখি হাততালি, আবার ছেড়া, চলো চলো, হয়ে যাবে শান্তাদি। শাড়ি তো রোজই ভাঁজ করতে হয় না গো, কত শাড়ি ভাঁজ করো, প্রতিদিন বেরোতে হয়, তুমি মনে হয় শাড়ি বেশি পছন্দ করো তাই না? না গো, আমার কাজ করতে গেলে আমার চুড়িদার বেশি লাগে। আচ্ছা, চুড়িদারটা খুব চটপট হয়ে যায় তো, সেটাই তো। হ্যাঁ, ওকে, হয়ে গেছে। এবার ফ্লাওয়ার বাসে ফ্লাওয়ার্স গুলো যেগুলো আছে সেগুলো রেখে দাও, অল বাস। শান্তাদিও খুব ভালো এগোচ্ছে। কালার পেন্সিল ব্যবহার করো দিদি এখন? না, ছেলেটা এখন তো দেওয়া হয় না, এখন আর হয় না, বন্ধ করো। চুড়ি ফাটাফাট একসাথে বললাম, খুব ভালো এগোচ্ছে দিদি। কোন কালার? ও আবার চয়েস করছে রেড। লালটাই তো আমাদের সবার পছন্দ গো। ব্যাস, এবার জুসটা খেয়ে না, পান করো। খুব তাড়াতাড়ি, খুব ভালো এগোচ্ছো দিদি। আর অল্প, চলো চলো চলো, হয়ে গেছে। আরেকটু। ওকে, স্টপ। বাস, এবার সেলফি হয়ে যাক। ওয়াও, পুরোটা খেলা আমার এই শান্তাদি খুব চঞ্চল এবং মানে খুব দারুণভাবে খেলে 1 মিনিট 32 সেকেন্ডে কমপ্লিট করেছে। হাততালি দিদি, হাততালি, অসাধারণ খেলেছো দিদি। চলে যাও আবার তোমার পোডিয়ামে।
আমরা এবারে কথা বলবো আমাদের সোমাদির সাথে। সোমাদি, আপনার কাছে যাব, এবারে শুনবো আপনার জার্নি। আপনি তো জিমন্যাস্টিক, বহুদিন ধরে জিমন্যাস্টিকের সাথে যুক্ত, সেই জার্নিটা আমরাকে এবং আমাদের সকলকে, অবশ্যই দর্শকদের একটু জানি। নমস্কার সবাইকে, আমি মিসেস সোমা নন্দী, রিটায়ার্ড সাই চিফ কোচ জিমন্যাস্টিক্স। তো আমি নিজেও জিমন্যাস্ট ছিলাম। আমার জার্নি শুরু হয়েছিল 1967। আচ্ছা। আমি তখন জিমন্যাস্টিকে ভর্তি হই আমাদের পাড়ারই একজন দিদির হাত ধরে। ওখান থেকে চলতে থাকে। আমি ন্যাশনাল গোল্ড মেডেলিস্ট, জুনিয়র, সাব জুনিয়র, সিনিয়র এবং স্কুল গেমস। ওখান থেকে চলতে চলতে বহু খেলায় আমি অংশগ্রহণ করেছি, বহু প্রাইজ আমি পেয়েছি। তারপরে একটা সময় এলো 1983, তখন আর মন চাইছে না জিমন্যাস্টিক করতে। একটা টাইম আসে না, এতদিন করেছে, এত পরিশ্রম করেছি, এখন আর ভালো লাগছে না, কোথাও একটা যেন একঘেয়েমি হয়ে গেছে। তখন চিন্তা করলাম যে না, আমি এবার একটু অন্য চিন্তা করি, আমি কোচিং এর দিকে যাই। আচ্ছা। তো আমাদের পড়াশোনা তো সাথে সাথে চলছিল, পড়াশোনা ছাড়া তো আর এগুলো যায় না। তো 1984-85-এ আমি ডিসিশন নিলাম যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস আছে আমাদের পাতিয়ালাতে, তখন হতো, এখন কলকাতাতে হয় জিমন্যাস্টিকটা স্পেশালি, ওখানে আমি ডিপ্লোমা করব। তো ডিপ্লোমা শেষ করলাম, সেটা 10 মাসের হতো তখন। ডিপ্লোমা শেষ করার পরে রেজাল্ট খুব ভালো ছিল বলে ওখানেই ওরা আমাকে বলেছে যে তুমি পাতিয়ালাতেই থেকে যাও সার্ভিসের জন্য, এটা অল ইন্ডিয়া লেভেলের সার্ভিস। আচ্ছা। তোমাকে আমরা পোস্টিং দিয়ে দিচ্ছি, তুমি পাতিয়ালাতে থাকো। আমি বললাম না স্যার, আমি পাতিয়ালাতে থাকবো না, আমি ত্রিপুরার মেয়ে। তারপরে আমি বললাম যে স্যার, আমি এখানে করব না, যদি আপনারা আমাকে আগরতলাতে পোস্টিং দেন তাহলে আমি করব। ওরা কি করলো, আমার ফার্স্ট পোস্টিং দিয়ে দিল কটকে। তারপর আগরতলাতেই পোস্টিং হলো 3 মাস পর 1986-এ। ওকে। আগরতলাতে পোস্টিং, আগরতলাতে শুরু হলো এনএসআরসিসিতে আমার কোচিং চলছে। 1992-তে আমাকে নিয়ে দিল উদয়পুর। আমি 4টা বছর শুধু জার্নি করলাম, আমাকে ট্রান্সফার করে আবার আগরতলায় দিল। আগরতলা এনএসআরসিসিতে পোস্টিং হলো, সেটা চেঞ্জ করে ওরা আমাকে ব্যায়ামাগারে নিয়ে গেল, যে এখানে একটা বিবেকানন্দ ব্যায়ামাগার আছে, যেটা গান্ধীঘাটে। তখনকার সময় ওখানে কিচ্ছু ছিল না, সেখানে আগে জিমন্যাস্টিক হতো, পুরনো সব। আচ্ছা। তারপর আমি খুব ফাইট করেছি। আর সেই সাথে যেটা আমার মাঝখানে একটু বলার, সেটা কিন্তু আমাদের একটা বিশেষ পাওনা আপনাকে পেয়েছি, আমাদের দর্শক বন্ধুরাও জেনে খুব খুশি হবেন যে আমাদের যে রাজ্যের গর্ব, আমাদের পদ্মশ্রী দীপা কর্মকার, তার ফার্স্ট কোচ ছিলেন আপনি। সেই বিষয়টাকে একটু তুলে ধরবেন দিদি। ওখানেই বিবেকানন্দ ব্যায়ামাগারে দীপা তখন মাত্র 5 বছর 2 মাস তার বয়স। আচ্ছা। ওর বাবা ওয়েট লিফটিং কোচ ছিলেন সাইয়ের। উনি আমার কাছে এনে বললেন, সোমা, ওকে আমি জিমন্যাস্টিক শেখাতে চাই। তো দীপা ওখানে আমার কাছে প্র্যাকটিস করে, পাশাপাশি আমার কাছে ওখানে আরো অনেক মেয়ে ছিল, কিন্তু ওর মধ্যে যেই জেদ বা যেই ট্যালেন্টটা ছিল, আমি যা দেখেছি অন্যদের মধ্যে অতটা ছিল না। তো যাই হোক, আস্তে আস্তে প্র্যাকটিস করাতে করাতে একটা সময় এখানে নর্থ ইস্টার্ন গেমস হয়েছিল, যেখানে সর্বকনিষ্ঠ সদস্য হিসাবে সে চান্স পেয়েছিল। যেখানে বড় বড় মেয়েদের বয়স ছিল 14, 15, 16, সেখানে তার বয়স ছিল মাত্র 7, 7.5। আচ্ছা। এই 7, 7.5 বছরের এই মেয়েটি সেদিন ওদের সাথে কম্পিটিশন করে নর্থ ইস্টার্ন গেমসে, আমাদের একটা অ্যাভার্টাস আছে ব্যালেন্সিং বিম, সেটাতে সে গোল্ড মেডেল পেয়েছিল। বাহ। সেই গোল্ড মেডেল পাওয়ার পরে সবার নজর পড়ে ওর দিকে। আমাকে কাউন্সিল সেক্রেটারি ডেকে বলছে, সোমা, ওর তো এখন আর ব্যায়ামাগারে হবে না, ওকে আরসিসিতে দিয়ে দাও। আমি বললাম, স্যার, আমি দিয়ে দিতে পারি, আমি চাই আমার মেয়েরা অনেক উপরে যাক, কিন্তু আপনি এমন একজনের হাতে দেবেন যাতে মেয়েটা নষ্ট না হয়। তারপরে 2 দিন পরে উনি আমাকে ডেকে বললেন, সোমা, তুমি চিন্তা করো না, আমি তোমার হাজবেন্ডের হাতে দিচ্ছি, বিশ্বেশ্বর নন্দীর হাতে। আমি বলছি, তাহলে তো স্যার খুব ভালো। তো সেখান থেকেই ওর হাতে আমার দেওয়া। ওখানে গত বছর 24-এ ও লাস্ট এশিয়ান চ্যাম্পিয়নশিপে গোল্ড মেডেল আনলো। এখনো দীপা নন্দীরই ছাত্রী। একসাথে, যদিও নন্দী রিটায়ার্ড, দীপা এখন ওই পোস্টে আছে, ডেপুটি ডাইরেক্টর পোস্টে। একসাথেই জিমে আমরা 3 জন আছি।
বাহ। আর আমার গর্বের মুহূর্ত সেদিন ছিল যেদিন ওরা দুজনেই দিল্লিতে দীপা নিল খেলরত্ন পুরস্কার আর বিশ্বস্ব নন্দী নিল দ্রোণাচার্য পুরস্কার। আমি সেদিন উপস্থিত ছিলাম ওখানে। বাহ। একজনের একটা প্রাউড মোমেন্ট, একজনের অর্ধাঙ্গিনী হিসাবে, আবার সে আমার মানে সমসাময়িক কোচ, আর একজন আমার ছাত্রী। বাহ, ভীষণ সুন্দর। এটা মানে একটা কি বলবো, আপনাকেও এখানে আমাদের দূরদর্শনের এই ডিডি দিদির পর্দায় পাওয়া এটা আমাদের জন্য সৌভাগ্যের, এবং যারা এখানে রয়েছে সকলে এত মানে কি বলবো, প্রত্যেকে আমাদের ইন্সপিরেশন। আর আপনার কথা শুনে ভীষণ ভালো লাগলো, আমরা গর্বিত আমাদের দীপাকে নিয়ে, এবং অবশ্যই দ্রোণাচার্য এবং শোভানন্দী আপনাকে নিয়ে। আপনার সাথে এবার আমরা যাব আমাদের সপ্তপদী খেলায়। চলুন দিদি, এবার কিন্তু তোমার পালা। যা দেখিয়েছো, অনেক জিমনাস্টিকে অনেক কিছু দেখিয়েছো, এবার এখানে আমাদের ডিডি দিদির মঞ্চে কি হয় আমরা দেখবো। রেডি তো? একটা জোরে হাসি দাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, সেই ফেসটা নিয়েই আমরা খেলবো। তোমার সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। চলো। ওহো দিদি, আরেকটু। হ্যাঁ 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 হ্যাঁ, আমি না বলতে সবাই আসলে থ্যাংক ইউ সো মাচ। হয়ে যাবে দিদি, যেমন ভাবে তোমার খেলার ক্ষেত্রে হয় ঠিক সেভাবে এই খেলাটিও তুমি খুব ভালোভাবে কমপ্লিট করতে পারবে, আমরা জানি। চলো, ওয়াও, ভালোই করছে। ফলগুলোকে রেখে দাও, ব্যাস। কালার পেন্সিল। ওহো, হচ্ছে একটু তাড়াতাড়ি। লেট হয়ে যাচ্ছে না? হয়ে গেছে। না না, কিচ্ছু লেট হচ্ছে না, সব ঠিক আছে, হয়ে গেছে। ব্যাস, বন্ধ করে দাও, চুড়িগুলো পরে নাও। হ্যাঁ দিদি, একটা রয়ে গেছে, কিন্তু এটা ঢুকিয়ে নাও আগে, তারপর নেল পালিশটা পর। নেল পালিশটা আবার লেগে যাবে। ওকে, নেল পালিশ কি পছন্দ সবার, লাল। জুস। চলো, হ্যাঁ, সব হয়ে গেছে। লাস্ট খেলা চলছে। জুস ভালো লাগছে? জুসটা টেস্টি ছিল তো গো? হ্যাঁ, আমি শুধু শুনি আর দেখি, বুঝেছ? সেটাই দুর্ভাগ্য। শুনছি, দেখছি সবাই। ও প্রায় শেষ, বাস কমপ্লিট। এবার হয়ে যায় সেলফি। क्या बात, হয়ে গেছে। আমাদের দিদি খেলাটা কমপ্লিট করেছে 1 মিনিট 50 সেকেন্ডে। হাততালি হয়ে যাক দিদি। প্রথম রাউন্ডের পর আমরা কার কত স্কোর সেটা তো জেনে নেব অবশ্যই। আমাদের প্রথম 40 মার্কস পেয়েছেন আমাদের শান্তাদির জন্য একটা হাততালি। এরপর রয়েছে আমাদের রুচিরাদি, তুমি 30 পয়েন্টসে এগিয়ে রয়েছে। এরপর রয়েছেন আমাদের প্রীতিদি 20 পয়েন্টস, এবং শেষে সমাধি 10 পয়েন্ট। সবার জন্য হাততালি হয়ে যাক। খুব সুন্দর খেলেছো তোমরা। 1-2 নম্বর সেগুলো দেশে হতেই পারে, কিন্তু খেলা তোমরা খুব জমিয়ে খেলেছো, খুব দারুণ। আমরা পরবর্তী রাউন্ডে যাচ্ছি, যে রাউন্ডটির নাম কোমল গান্ধার। এই রাউন্ডটিতে যেটি রয়েছে অডিও ভিজুয়াল একটি রাউন্ড। প্রথমে পরপর দুটো অডিও তোমাদের শোনানো হবে, অডিও ক্লিপ। সেটি শুনে তোমাদের বুঝতে হবে, সে অডিওটি শুনে, এবং সেটির ওপর তোমাদের গান করতে হবে। ঠিক আছে? যে পারবে সে বাজার প্রেস করবে। প্রেস করার পরেই আমি বলবো কাকে সে গাইবে। ওকে, বোঝা গেল প্রীতিদি? বোঝা গেল? একদম রেডি সবাই? চলো আমরা শুনে নিই প্রথম অডিও ক্লিপ। দরদে তারার চোখ কাঁপে মিটি মিটি, একে যে ভোরের আকাশ পাঠাবে সহানুভূতির থেকে। দরদে তারার চোখ কাঁপে মিটি মিটি,
একে যে ভোরের আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি। প্রীতিদি রানার রানার ছুটেছে রানার। আচ্ছা, এটা সুরে সুরে করি আমরা। রানার চলেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে, রানার চলেছে রানার। রাত্রির পথে পথে চলে কোনো নিশে জানে না বানার, রানার 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 রানার। একদম ঠিক। দেখো আমরা সবাই একসাথে মিলেমিশে কি সুন্দর প্রীতিদির জন্য গান করলাম। প্রীতিদি দারুণ, একেবারে ফাটিয়ে দিয়েছ। চলে যাব সেকেন্ড অডিও, আমরা ক্লিপ শুনবো। সেই অডিও ক্লিপটি শুনে তোমাদের যার গান তারই আরেকটি গান তোমাদের গাইতে হবে। তোমারে সুন্দর বন্দিতে সঙ্গীতে অঞ্জলি রুচিরাদি বলো। নজরুল গীতি, হ্যাঁ নজরুল গীতি, তারই কাজী নজরুল ইসলামেরই আরেকটি গান তোমাকে গাইতে হবে। করো। শুকনো পাতার নূপুর পায়ে নাচেছে ঘূর্ণিঝড়, জল তরঙ্গে ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউ তুলে এসে যায়, জল তরঙ্গে ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউ তুলে এসে যায়। দারুণ দারুণ দারুণ, একদম। এরপরে আমরা চলে যাবো একটা ভিজুয়াল, ওখানে দেখানো হবে তোমাদের। ঠিক আছে, এখানে একটা সিনেমার একটা পার্ট তোমাদের দেখানো হবে, সেটা থেকে তোমাদের মানে কোন গানটি সেটা বুঝে তোমাদের গাইতে হবে। ঠিক আছে? শান্তাদি বলো। तारी जमीन पर। ওকে, একদম ঠিক। तुझे सब कुछ पता है मेरी माँ, मेरी माँ। ঠিক আছে ঠিক আছে, চলো আমরা আরেকটা ভিজুয়াল দেখবো। সেখানে একটা দৃশ্য দেখানো হবে, সেই দৃশ্যটার সঙ্গে রিলেট করে এমন একজন ব্যক্তিত্ব রয়েছে, তারই একটি গান করতে হবে। ওকে, ঠিক আছে, দেখি চলো। শান্তিনিকেতন। একদম, শান্তিনিকেতনের সঙ্গে কি সম্পর্কযুক্ত? রবীন্দ্রনাথকে খুব অবশ্যই। ভালোবাসি। ঠাকুরের একটি গান হয়ে যাক। আমার মুক্তি বাহ। আলোয় আলোয় এই আকাশে, সবাই আমার মুক্তি আলোয় আলোয় দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, গানের সুরে আমার মুক্তি ঘুরে ভাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়। সত্যি দিদি, এই তোমার গানটার সাথে সম্পর্ক রেখে মনে হচ্ছিল যে আমাদের এই ডিডি দিদি সিজন 1-এর আকাশে আমাদের প্রত্যেকের একটা আলাদা একটা মুক্তি যেন আলোয় আলোয়। খুব সুন্দর, ভীষণ সুন্দর গেয়েছে। এবং সেই সাথেই শেষ করব আমাদের দ্বিতীয় রাউন্ড কোমল কান্ধার। আমরা যাব আমাদের পরবর্তী রাউন্ডে। এর আগে আমরা জেনে নেব আমাদের স্কোর। শান্তাদি 20 পয়েন্টস, আমাদের রুচিরাদি 10 পয়েন্টস এবং প্রীতিদি 10 পয়েন্টস প্রত্যেকে। সোমাদি একটু চুপচাপ রয়েছেন, বলছেন যে গানের সাথে খুব একটা যোগাযোগ নেই, কিন্তু পরবর্তী রাউন্ডগুলোতে আবার যোগাযোগ হয়ে যাবে আমাদের। ঠিক আছে, আমরা চলে যাই আমাদের পরবর্তী রাউন্ডে, যার নাম বোঝে না সে বোঝে না। আমার হাতে চলে এসেছে তোমাদের বোঝে না সে বোঝে নার চিরকুটগুলো। চলে এসো প্রীতিদি এবং রুচিরাদি, তোমাদের দুজনকে কিন্তু এবার একটু অভিনয় করতে হবে। চলে এসো, এদিকটায় চলে এসো। তুমি প্রথমে শোনো, তোমার যেটা ইচ্ছে আমাকে দেখাও।
দেখেছো? অভিনয় করে দেখাতে হবে কিন্তু, ঠিক আছে? এটা তুমি এবং 5টা ক্লু দিতে পারবে, ঠিক আছে? এটা একটা পেশা। হ্যাঁ বলেছি, মুখে ক্লু দিতে পারবে তুমি। বাইকার। দেখো কাছাকাছি আছো। মেয়েটার নাম বলো, জীবিকাটার নাম বলো। ডেলিভারি বয়। একদম একদম কারেক্ট, ডেলিভারি বয়। বাহ, এটা এত সুন্দর করে দেখে তুমি কি অভিনয় করতে না? এটা একটা অকুপেশন, ঠিক আছে? খুব সহজ, মুখে বলতে পারবে, 5টা ক্লু দিতে পারবে কিন্তু, শুধু ওই ওয়ার্ডটা বলবে না। কেমন আছো, কিরকম বোধ করছো, কি হয়েছে তোমার, বলো পৃথিবী। নার্স বা ডাক্তার। একটা বলো। পালসটা দেখি। ডাক্তার। একদম সঠিক, ডাক্তার। ভীষণ সুন্দর, কত সুন্দর বুঝিয়েছো এবং কত সুন্দর। চলে যাও তোমাদের পডিয়ামে, ভীষণ সুন্দর করে বুঝিয়েছি। চলে এসে এবার তোমরা দেখি তোমরা কি বলো। প্রথমে শান্তাদি আমার কাছে চলে এসো, বলো দেখি কি রয়েছে। দেখো এটা মানে আচ্ছা আমাদের একটা মানে যে কোনো একটা ফল, ত্রিপুরাতে এটা বিশেষ করে হয়। ঠিক দেখাচ্ছ, হ্যাঁ। সেই ফলটা সম্পর্কে আরেকটু বলো দিদি। এটাকে নিম বলি আমরা ত্রিপুরার। আনারস। এরপর কি করছে সেটা বলো, কি করছে দিদি? সেই এটা কাটছে। একদম আনারস ফল কাটা, কাটছে। একদম 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 10 পয়েন্টস হয়ে গেল। নাও এবার তোমার। দেখেছো? এটা একটা সিনেমার নাম, এটা একটা খুব বিখ্যাত সিনেমার নাম, ঠিক আছে? চলো শুরু হোক। হিন্দি, হিন্দি কিন্তু হিন্দি সিনেমার নাম। খুব সহজ, দিতে পারো, মুখে কিছু বলো, মুখে কিছু বোঝাতে পারো, 5টা ক্লু দিতে পারো। হ্যাঁ ঠিক এগোচ্ছ তো। तुम्हारे है। আর একটু এই ধরনের সিনেমা আছে কি একটু ভাবো। মাধুরী দীক্ষিতের বই, সলমান খান আছে। আহা খুব নামটা popular। মনে আসছে না আমার। হ্যাঁ, আরেকবার বড় দেখো, ভাই আরেকবার আছে, দেখো। বৌদি আছে। 5টা ক্লু তোমার হয়ে গেছে, আর বলতে পারবো না। বোঝাতে পেরেছি তো, উনি হ্যাঁ, ওনার কি বলো। হন? হুম। Okay. মনে আসছে না। সময় শেষ, সময় শেষ। দিদি খুব সুন্দর করে বুঝিয়েছিল, বলেছিল মুভিটার নাম বলে দাও তুমি। হাম আপকে হ্যায় কোন। এই রাউন্ডের শেষে স্কোর আমরা অবশ্যই জেনে নেব। আমাদের প্রীতিদি এবং রুচিরাদি দুজনেই পেয়েছে 20 করে পয়েন্টস এবং আমাদের সমাধি আর শান্তাদি পেয়েছে 10 করে পয়েন্টস। হাততালি প্রত্যেকের জন্য। আমরা চলে যাব আমাদের নেক্সট রাউন্ডে, যে রাউন্ডটির নাম চোখের বালি। আমাদের এই চোখের বালি রাউন্ডে আমরা প্রথমেই ভিজুয়াল দেখব স্ক্রিনে, ঠিক আছে? ভিজুয়াল দেখে তোমাদের আইডেন্টিফাই করতে হবে এটা কার ছবি, ঠিক আছে? ঠিক একইভাবে পরপর দুটো থাকবে। প্রথমবার তোমরা আগে উত্তর দাও, হ্যাঁ বাজার প্রেস করে, একদম যে আগে বাজার প্রেস করবে সে আগে তার উত্তরটাই আমরা দেব। তাহলে দেখে নিই, চলো। সমাধি। নাদিয়া কোমানিচি, রোমানিয়ার জিমনাস্ট। একদম সঠিক, একদম সঠিক। হাততালি হয়ে যাক দিদির জন্য। যাব আমরা আমাদের পরবর্তী ভিজুয়ালে, যেখানে আমরা একটা হাসি দেখতে পাবো। সেই হাসিটা দেখে আমাদের আইডেন্টিফাই করতে হবে সেটা কার হাসি। শান্তাদি, উত্তম কুমার, একদম সঠিক, একদম সঠিক। উত্তম কুমার, আমাদের বাংলার মহানায়ক আমাদের উত্তম কুমার। এবার
একটি অডিও ক্লিপ আমরা শুনবো, ঠিক আছে? সে অডিও ক্লিপটা শুনে তোমাদের বুঝতে হবে গানটা কে গাইছে। ওরে ওরে ও অভাগা সবাই ফিরে যায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়। একদম সঠিক। এবারে একটা তোমাদের অডিও ভিজুয়াল দেখানো হবে এবং তা দেখে তোমাদের আইডেন্টিফাই করতে হবে সেটি কোন সিনেমা। সিনেমাটির নামটা তোমাদের বলতে হবে। এসো বাবা, ঘরে গিয়ে বসো। আরে এই যে আসুন। আচ্ছা, মালপোয়া হয়েছে কি করে জানলেন আপনি? হ্যাঁ, গন্ধ পেলাম, গন্ধ পেয়ে। মালপোয়া খেতে ভালোবাসেন বুঝি? ভালো, খুব ভালো। তবে কলকাতায় তোর মালপোয়া পাওয়া যায় না, সেটা আপনার গোয়াতে তৈরি, ওই স্বাদই আলাদা। প্রীতিদি হলো না দিদি, হলো না, একটু ভুল হয়ে গেল। কোনটা? আমি বলে দিই অ্যান্সারটা, ৭৪.৫। ৭৪.৫ একটা অসাধারণ সিনেমা, কিন্তু আসছে না না প্রীতিদি এই মুহূর্তে মনে হলো। যাই হোক, কোনো ব্যাপার না, আমরা জেনে নেব আমাদের খেলার শেষের স্কোর। সব খেলা শেষে এবারে উইনারের নাম ঘোষণা করবার পালা। আমাদের আজকের উইনার কে কেউ গেস করতে পারছো কি? শান্তাদি তোমাকে জিজ্ঞেস করছি, গেস করতে পারছো? হ্যাঁ, পারছে না। আরে বাবা তুমি, শান্তাদি, শান্তা দাস আমাদের আজকের এপিসোডের উইনার। শান্তা দাস, কনগ্রাচুলেশনস দিদি। এবার আমাদের পুরস্কার দেবার পালা। চলো আমরা সবাই এই পুরস্কার নিয়ে একেবারে আরেকটু মেতে যাই। দূরদর্শন ত্রিপুরার পক্ষ থেকে এই মাগটি তোমার জন্য দিদি। তুমি মনে রাখবে অবশ্যই সকলের কথা। আমাদের প্রীতিদির জন্য এই মাগটি রয়েছে দূরদর্শন ত্রিপুরার পক্ষ থেকে, রয়েছে আমাদের রুচিরাদের জন্য এই সুন্দর মাগ, এবং সবশেষে আমাদের সমানন্দের জন্য রইল এই মাগ দূরদর্শন ত্রিপুরার পক্ষ থেকে। তোমার জন্য দিদি, প্রীতিদি, তোমার জন্য দূরদর্শন ত্রিপুরার পক্ষ থেকে এই স্মারক। তুমি এই স্মারকটা গ্রহণ করো। এবং এরপর রয়েছে আমাদের রুচিরাদি, তোমার জন্য দূরদর্শন ত্রিপুরার পক্ষ থেকে এই স্মারক। এবং সবশেষে আমাদের সমাধির জন্য এই স্মারক দূরদর্শন ত্রিপুরার পক্ষ থেকে, এবং এর সাথে প্রত্যেকের জন্য ৩,০০০ টাকার সম্মানিত আমরা তুলে দেব। এবার উইনারের পালা, চলে এসো এইদিকে। এই স্যাশ আমরা পড়িয়ে দেব আমাদের উইনার শান্তাদি। হাততালি হয়ে যা দিদিকে, হাতটা ঢোকাও। উইনার আমাদের আজকের এপিসোডে, সেই সঙ্গে তোমার জন্য এই স্মারক। শেষ হলো আমাদের আজকের এপিসোড। আমরা পেয়ে গেলাম আমাদের উইনার শান্তাদিকে। আমরা শান্তাদিকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। আবার পরবর্তীতে দেখা হবে অবশ্যই শনিবার রাত ৮টায়। কোথায়? অবশ্যই দূরদর্শনের পর্দায়, যার নাম ডিডি দিদি সাহসী জানায় স্বপ্নের গান। Didi.